রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। একদিনে 3 যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হারিয়ে দেশে হারা যুক্তরাষ্ট্র। জটিল পরিস্থিতির মুখোমুখি ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্র আগে। নিখোঁজ পাইলটের খোঁজে প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র ও ইরানের। ইরানে হামলা বন্ধে বাধ্য হল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান বরখাস্ত। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র আর্মি ও ট্রাম্প প্রশাসনের বিরোধ প্রকাশ্যে। শুক্রবার একদিনে ইরান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান। ইরানের দাবি, এর মধ্যে 2টি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35। অপর একটি যুদ্ধবিমানের নাম A-10 ওয়ারথগ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র এ দাবি প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম সহ অন্যান্য সরকারি ও আধা সরকারি বার্তা সংস্থা ও সংবাদ মাধ্যম। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এ দাবি অস্বীকার করে বলা হয়েছে তাদের একটি F-15 ঈগল নামক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং অপর একটি যুদ্ধবিমানে আক্রমণ চালিয়েছে ইরান, তবে সেটি বিধ্বস্ত হয়নি। ইরানের দাবি অনুসারে F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি নিয়ে রহস্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রাথমিকভাবে ইরানের এই দাবি অস্বীকার করলেও পরবর্তীতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর্মি বিমানটির জরুরি অবতরণ করিয়েছে। বিমানটির জরুরি অবতরণের কারণ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। IRGC দাবি করেছে তাদের একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে F-35 বিমানটিকে আঘাত করা হয় এবং বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর পাইলটের বেঁচে থাকার কোনো আশা নেই। ইরান এর আগেও 19 মার্চ একটি F-35 ভূপাতিতের দাবি করেছিল, তবে সেবারও ওয়াশিংটন দাবি করে বিমানটি তারা জরুরি অবতরণ করাতে সক্ষম হয়েছে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে। ইরানের রাষ্ট্র টেলিভিশনে শুক্রবার যুক্তরাষ্ট্রের ভূপাতিত করা একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশিত হয়েছে। এসব ভিডিও ফুটেজ পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি F-15 যুদ্ধবিমান। F-15 যুক্তরাষ্ট্রের একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। এটি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে মিসাইল হামলা পরিচালনা করতে পারে। একসাথে 12টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে এটি, যা অন্য সব যুদ্ধবিমানের তুলনায় বেশি। এর রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স ও শক্তিশালী রাডার সক্ষম। এর গতি ঘন্টায় 1650 মাইল। সুপারসনিক যুদ্ধবিমানের কমব্যাট ব্যাসার্ধ 700 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের CCS, আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমান ইরান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র নিখোঁজ পাইলটের উদ্ধার অভিযানে নামে। এ সময় একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান ইরানের মিসাইল হামলার শিকার হয়। এ সময় বিমানটি হরমুজ প্রণালীতে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট ঝাঁপ দিয়েছে সাগরে। অপরদিকে ইরানের স্থানীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে উদ্ধার অভিযান চালানোর সময় ইরানে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলটদের খুঁজে বের করার জন্য তীব্র প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। নিখোঁজ পাইলটদের সন্ধান দিতে পারলে $৭৬,০০০ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে ঘোষণা। যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তাদের 2 জন নিখোঁজ পাইলট উদ্ধার করেছে এবং বাকি একজন পাইলটের সন্ধান চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানে 2 জন পাইলট ছিলেন, তবে অপর নিখোঁজ পাইলট কোন যুদ্ধবিমানের তা পরিষ্কার করেনি ওয়াশিংটন। তিনি পাইলট নিখোঁজের কথা স্বীকার করায় এটি পরিষ্কার শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার নিখোঁজ পাইলটের সন্ধানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যাঞ্চল ও দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় ড্রোন বিমান C-130, সামরিক পরিবহন বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টারের মাধ্যমে ব্যাপক অভিযান চালায়। এ সময় ইরানের দক্ষিণে চারাম এলাকায় মাত্র কয়েকশো ফিট উচ্চতায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার উড়তে দেখা গেছে। ইরানের কয়েকজন পুলিশ অফিসার এই সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে বন্দুক দিয়ে গুলি চালায়। এই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। একদিনে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় শুক্রবার ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। নিখোঁজ পাইলটের সন্ধান চালিয়ে যাওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল আর্মি। অপরদিকে একদিনে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পাইলটদের মধ্যে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরান ভূপাতিত করায় ইরান যুদ্ধ মুহূর্তে নাটকীয় মন নিয়েছে। দম্ভ আর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। প্রবল চাপের
মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ঘটনায় যুদ্ধের কোনো গতিপথ পরিবর্তন হবে না, আমরা যুদ্ধের মধ্যেই আছি। বুধবার ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। তার মাত্র একদিনের মাথায় 3টি যুদ্ধবিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। ইরান আর্মি দাবি করেছে, যুদ্ধের মধ্যেই তারা নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম উদ্ভাবন করেছে। সমর বিশ্লেষকদের মতে শুক্রবার 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় এই যুদ্ধের গতিপথ দ্রুত পাল্টে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আরও অবাধে ইরানের আকাশে প্রবেশের সাহস পাবে না এবং ইরানের আকাশ দখলের দাবি থেকেও সরে আসতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুক্রবারের ঘটনায় ইরান প্রমাণ করেছে, ইরানের আকাশ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি যুক্তরাষ্ট্র। নতুন এয়ার ডিফেন্স সিস্টেম উদ্ভাবন বিষয়ে ইরানের দাবি সত্য হলে ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাপিয়ে বেড়ানো দ্রুত অবসান ঘটবে। অপরদিকে 2 দফায় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক 3টি F-35 ভূপাতিত করা বিষয়ে ইরানের দাবি ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার স্বীকারোক্তির পর এর স্টেলথ বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের দাবি এ যুদ্ধবিমান প্রতিপক্ষের রাডারে ধরা পড়ে না। ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে তীব্র পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েল আর্মি দাবি করেছে, শুক্রবারের আগ পর্যন্ত সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে 206টি মিসাইল হামলা চালিয়েছে। অপরদিকে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মি ইসরায়েলের টানা ত্রিমুখী হামলা চালিয়েছে। হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের মধ্যাঞ্চল। ইরানের হামলায় ইসরায়েলের বহুতল ভবন মুহূর্তে ধসে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখা যায়নি এর আগে। সাধারণত এ ধরনের ভবন ধসে পড়ার ভিডিও দেখা যেত গাজায় ও লেবাননে ইসরায়েলি হামলায়। সেই একই দৃশ্য এবার ফিরে আসলো ইসরায়েলের ত্রিমুখী হামলার মধ্যেই শুক্রবার ইরান তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করে হতবিহ্বল করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান শুক্রবার দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বিভিন্ন আরব দেশে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান লক্ষ্য করে। হামলার ঘটনা ঘটেছে কুয়েতের তেল শোধনাগারেও। যুদ্ধে ইরানের বিরুদ্ধে প্রচণ্ড মার খাওয়ার পর পাগল প্রায় ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা। জটিল পরিস্থিতির মুখোমুখি ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্র আর্মি। জায়নবাদী যুদ্ধবাজ প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এখন পুরোপুরি বেপরোয়া। শুক্রবার তিনি বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে। তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে এ ঘটনায় ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র আর্মি ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান তীব্র বিরোধ প্রকাশ্যে আসলো। যুক্তরাষ্ট্র আর্মি ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছে শুরু থেকে। অনেক সেনা কর্মকর্তা ও সদস্যদের গ্রেফতার করা হয়েছে ইরান যুদ্ধে যোগ দিতে অস্বীকার করায়। অনেক সেনা কর্মকর্তা প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন, কেবলমাত্র ইসরায়েলের স্বার্থে এবং ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে। ইসরায়েলের দেয়া মিথ্যা তথ্যে ভ্রান্ত ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকি ছিল না। যুক্তরাষ্ট্রের অনেক সেনা সদস্য ও কর্মকর্তা একই দাবি করে বলেছেন, তারা ইসরায়েলের জন্য যুদ্ধ করবেন না। মোহাম্মদ সাফা, যিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামে কূটনৈতিক কাজ করে এসেছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ কেবল একটি চাকরি ছাড়ার ঘটনা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিস্ফোরক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি নিজের পদত্যাগপত্রে দাবি করেছেন যে আমেরিকা এবং ইসরায়েল একটি পারমাণবিক হামলার নীল নকশা প্রস্তুত করছে, যা ইরানের জন্য অমানবিক বিপদ ডেকে আনতে পারে। তিনি অভিযোগ করেন, জাতিসংঘে কর্মরত অনেক কর্মকর্তা যারা পারমাণবিক হামলা বন্ধ নয় বরং পারমাণবিক হামলার পরের উদ্ধার কার্যক্রম নিয়ে তৎপরতা চালাচ্ছেন। মোহাম্মদ সাফা অভিযোগ করেছেন, ইরান কোনো জনশূন্য মরুভূমি নয়, এখানে 1 কোটিরও বেশি মানুষ বসবাস করছে, যার মধ্যে অসংখ্য শিশু, পরিবার ও সাধারণ মানুষ রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি এ ধরনের পরিকল্পনা ইউরোপ বা আমেরিকার বড় শহরে হতো তাহলে কি আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকার থাকত? তিনি আন্তর্জাতিক কূটনীতির ভেতরের এমন কিছু পরিকল্পনা ও অভ্যন্তরীণ কূটনৈতিক চাপের কথা ফাঁস করেছেন, যা অনেককে অবাক করে দিয়েছে। মোহাম্মদ সাফার এই পদত্যাগের মাধ্যমে শুধু নিজের নৈতিক অবস্থানই ব্যক্ত করেননি, তিনি পুরো বিশ্বকে সতর্ক করেছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটি বাস্তব হুমকি হিসেবে সামনে আসছে।
তিনি বলেছেন যে জাতিসংঘ যা মূলত বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রতিষ্ঠিত, সেখানে শক্তিশালী লবি এবং কিছু দেশ বিশেষভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে। এই লবি আন্তর্জাতিক আইনকে বেছে বেছে ব্যবহার করছে এবং তাদের কার্যকলাপ কখনোই সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় না। গাজা স্ট্রিপে হাজার হাজার শিশু ও নারী নিহত হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকাংশে ভেটো ও কূটনৈতিক প্রতিবাদ কার্যকর হয় না। মোহাম্মদ সাফার দেখেছেন যে এই একই নীতি এখন ইরানের বিরুদ্ধে প্রয়োগের চেষ্টা হচ্ছে। তিনি বলছেন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার কেবল দুর্বল রাষ্ট্র ও জনগণের জন্য কার্যকর। শক্তিশালী দেশ ও তাদের সহযোগীরা তা সহজেই উপেক্ষা করতে পারে। ইরান আঞ্চলিকভাবে শক্তিশালী এবং যেখানে রাজনৈতিক ও সামরিক সক্ষমতা দীর্ঘদিন ধরে বৃদ্ধি পাচ্ছে, পশ্চিমা শক্তিগুলোর জন্য এটা এক বড় উদ্বেগের কারণ। আমেরিকা এবং ইসরায়েল মনে করছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি। তারা মনে করছে যে ইরান যদি অবাধে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য বিপন্ন হবে। এই কারণে ইরানকে ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে আঞ্চলিক প্রভাব সীমিত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলকে আরও চরম পদক্ষেপের দিকে ঠেলে দিতে পারে বলে মোহাম্মদ সাফা সতর্ক করেছেন। মোহাম্মদ সাফা জানিয়েছেন যে তিনি জাতিসংঘের বিভিন্ন ফোরামে এমন পরিকল্পনা এবং প্রস্তুতি দেখেছেন যা মানবতার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ প্রভাব ফেলবে। সাফা সতর্ক করেছেন যে পারমাণবিক যুদ্ধের পরিণাম হিসেবে শুধুমাত্র তেজস্ক্রিয়তা নয়, খাদ্য সংকট, পরিবেশগত বিপর্যয় এবং আন্তর্জাতিক স্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি হবে। তিনি এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ সাফা শুধু অভিযোগই করেননি, তিনি এই পদক্ষেপকে নৈতিক প্রতিরোধ হিসেবে দেখিয়েছেন। তিনি তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এই তথ্য উন্মোচন করেছেন। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ এবং শিশুদের জীবন রক্ষা করাই মূল উদ্দেশ্য। তিনি বলেছেন, পৃথিবীর জনগণকে রাস্তায় নামতে হবে, গণমত তৈরি করতে হবে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে এই ধরনের নিষ্ঠুর পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই প্রতিহত করা যায়। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ সাফার পদত্যাগ শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার এক গভীর সংকেত। তিনি দেখিয়েছেন যে বড় শক্তিগুলোর মধ্যে মানবিক দিক এবং নৈতিক বিবেকের জন্য স্থান খুবই সীমিত। তিনি বিশ্ব সম্প্রদায়কে স্মরণ করিয়েছেন যে শুধুমাত্র শক্তির উপর ভিত্তি করে তৈরি নীতি কখনো দীর্ঘমেয়াদী স্থায়ী হতে পারে না। ইসরায়েল ও আমেরিকার দৃষ্টিকোণ ভিন্ন। ইসরায়েল মনে করে যে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি, কারণ ইরান বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী যেমন হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করছে। আমেরিকা মনে করে যে ইরান যদি তার আঞ্চলিক প্রভাব বাড়ায় তবে এটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে বিঘ্নিত করবে। তাই এই দুটি দেশ বিভিন্ন কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক চাপ ব্যবহার করছে। তবে মোহাম্মদ সাফা সতর্ক করেছেন যে এই ধরনের একতরফা পদক্ষেপ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। বিশ্বের অনেক দেশ এবং আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যে ইরানকে কেন্দ্র করে পারমাণবিক হুমকি একটি চরম রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। যদিও সরাসরি পারমাণবিক হামলার প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবু সম্ভাব্য পরিকল্পনা এবং প্রস্তুতির কথা জানিয়ে বিশ্বকে সতর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ সাফা বলেছেন যে জাতিসংঘের ভেতরও কিছু লবি এবং শক্তিশালী রাজনৈতিক প্রভাব ইসরায়েলকে সমর্থন করছে। তারা আন্তর্জাতিক আইনকে বেছে বেছে ব্যবহার করছে। এই বাস্তবতা বিশ্বকে দেখায় যে আন্তর্জাতিক সংস্থা বা নীতি নির্ধারকরা সবসময় নৈতিক বা নিরপেক্ষ সিদ্ধান্ত নেয় না। গাজা স্ট্রিপে চলমান সহিংসতা এবং হাজার হাজার শিশুর মৃত্যুর পেছনে এই ধরনের লবি ও রাজনৈতিক প্রভাবের বড় ভূমিকা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মোহাম্মদ সাফার পদত্যাগ আন্তর্জাতিক রাজনীতিতে একটি গভীর সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। এটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক বার্তা যে মানবাধিকার ও নিরাপত্তার জন্য নিরলস সতর্ক বার্তা প্রয়োজন। তিনি বলেছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা সামরিক পদক্ষেপের ঝুঁকি এখন শুধুমাত্র ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গুরুতর হুমকি।
তিনি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বলে যে পারমাণবিক যুদ্ধের পরিণাম শুধু তৎক্ষণাৎ ধ্বংস নয়, বরং দীর্ঘমেয়াদী মানবিক এবং পরিবেশগত বিপর্যয়, খাদ্য সংকট, জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য ও বসবাসের সমস্যা এই ধরনের সংঘাতের প্রভাব বাড়াবে। তিনি আহ্বান জানিয়েছেন জনগণকে সক্রিয়ভাবে নীতি প্রভাবিত করতে হবে, যাতে এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ কার্যকর হওয়ার আগেই প্রতিহত করা যায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও সতর্ক। ইরান, সিরিয়া, লেবানন এবং অন্যান্য রাষ্ট্র তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য নতুন কৌশল গ্রহণ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দ্রুত অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে যদি পারমাণবিক হুমকি বাস্তবায়নযোগ্য মনে হয়, তবে পুরো অঞ্চলে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা বলছেন যে মোহাম্মদ সাফার পদত্যাগ একদিকে যেমন সতর্ক বার্তা, অন্যদিকে এটি আন্তর্জাতিক কূটনীতির ভেতরের অস্বচ্ছতা ও অনিয়মের কথা সামনে এনেছে। তিনি দেখিয়েছেন যে শক্তিশালী রাষ্ট্র ও তাদের সহযোগীরা প্রায়শই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতি উপেক্ষা করতে পারে। বিশ্বের জনমত এই পদত্যাগের কারণে আরও সক্রিয় হয়েছে। সামাজিক মাধ্যমে মানুষ নিরাপত্তা, মানবাধিকার এবং আন্তর্জাতিক নীতি নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন তুলছে। এই বিতর্ক বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা দেখাবে কতটা সত্যি আন্তর্জাতিক আইন ও নীতি কার্যকর। মোহাম্মদ সাফার বলেছেন যে মানুষকে এখন সচেতন হতে হবে এবং বিশ্বব্যাপী জনরোষ সৃষ্টি করতে হবে। পারমাণবিক যুদ্ধ বা যে কোনো বড় সামরিক পদক্ষেপ প্রতিহত করার একমাত্র উপায় হল আন্তর্জাতিক চাপ ও সক্রিয় নীতির প্রভাব। তিনি সতর্ক করেছেন যে যদি এই সতর্কতা উপেক্ষিত হয়, তবে মানবজাতি একটি নতুন এবং ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে। বিশ্লেষকরা বলছেন যে মোহাম্মদ সাফার পদত্যাগ শুধু ইরান, আমেরিকা, ইসরায়েলের সম্পর্কের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি শক্তিশালী বার্তা। এটি প্রমাণ করে যে নৈতিকতা, মানবাধিকার এবং সতর্কতা কখনো কখনো কূটনৈতিক ও সামরিক প্রভাবের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্য এবং বিশেষত ইরানকে কেন্দ্র করে এক নতুন উত্তেজনার সময় এসেছে। পারমাণবিক হুমকি, রাজনৈতিক চাপ এবং সামরিক সম্ভাবনা এই অঞ্চলের স্থায়ী শান্তিকে জটিল করে তুলেছে। মোহাম্মদ সাফার এই পরিস্থিতির সামনে নৈতিক সতর্কতা এবং সতর্ক বার্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এই পদত্যাগের মাধ্যমে তিনি শুধু একটি কর্মসূচি বা নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেননি, বরং পুরো বিশ্বকে সতর্ক করেছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং অস্থির কূটনৈতিক পরিস্থিতি মানবজাতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সাধারণ মানুষকে এখন সচেতন হয়ে বিশ্বব্যাপী সক্রিয় পদক্ষেপ নিতে হবে, যাতে এ ধরনের বিপদ প্রতিহত করা যায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক শক্তিগুলো এখন পরিস্থিতি মূল্যায়ন করছে। ইরান, সিরিয়া এবং লেবানন নিজেদের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতি দ্রুত অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে যদি পারমাণবিক হুমকি বাস্তব হুমকিতে পরিণত হয়, তবে পুরো অঞ্চলে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরিশেষে বলা যায় মোহাম্মদ সাফার পদত্যাগ একটি বিস্ফোরক সতর্কবার্তা, যা মধ্যপ্রাচ্য, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক এবং বিশ্ব রাজনীতির সামগ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে নৈতিকতা, মানবাধিকার এবং সতর্কতা কেবল কূটনীতির উপাদান নয়, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্ক দ্বীপের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো দখল করতে স্থলসেনা মোতায়েনের হুমকি দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই সামরিক পদক্ষেপ আমেরিকান সৈন্যদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। এই সেনা পাঠানোর পরও যুদ্ধ শেষ করতে পারবে না যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প হয়তো আলোচনার টেবিলে বাড়তি সুবিধা পাওয়ার জন্য ইরানের তেল শিল্পকে পঙ্গু করে দিতে চান, কিন্তু এজন্য খার্ক দ্বীপে অভিযান হবে আত্মঘাতী। এর মাধ্যমে মার্কিন সৈন্যদের মৃত্যুকূপে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা কিংবা সেনা মোতায়েন ট্রাম্পের জন্য কতটা বিপর্যয়কর হতে পারে তার বিশ্লেষণ করেছে ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল। পারস্য উপসাগরের অপর প্রান্তে কুয়েত এবং সৌদি আরব, এই দুই দেশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোর উল্টো দিকে খার্ক দ্বীপের অবস্থান। এটি ইরানের তেল শিল্পের মূল কেন্দ্রবিন্দু, যেখান দিয়ে দেশটির মোট রপ্তানির 90% পরিচালিত হয়। দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরানের উপকূল রেখার বেশিরভাগ অংশই ট্যাঙ্কার জাহাজ ভেড়ানোর জন্য বেশ অগভীর।
মার্কিন সামরিক বিশ্লেষক এবং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার স্টেট পলিসির মিলিটারি অ্যান্ড কমান্ড সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের পরিচালক মাইকেল আইজেনস্টাইন মনে করেন, মাঠে নামানো সেনা হয়তো ইরানের ওপরে আঘাত হানার সবচেয়ে মনস্তাত্ত্বিক উপায় হতে পারে, কিন্তু এর আরেকটি দিক আছে। এর মধ্য দিয়ে নিজেদের সেনাদের বিপদে ফেলা হবে। আইজেনস্টাইন নিজে ইরাকে দায়িত্ব পালনকারী একজন অবসরপ্রাপ্ত রিজার্ভ অফিসার ছিলেন। তার মতে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে নয়, ফলে ইরান চাইলে এই দ্বীপের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। মার্কিন সৈন্য যদি দ্বীপটিতে পৌঁছে যায় তাহলে তারা তা করতে পারে। এছাড়া ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলো তাদের প্রতিশোধমূলক হামলা আরো তীব্র করতে পারে, যার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও রয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমগ্র আরব উপদ্বীপ জুড়ে ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ ড্যানি সিন্ট্রোনোভিস মনে করেন, খারাক দ্বীপ দখল করা হলে সংঘাত আরও বাড়তে পারে। বিনিয়োগ ব্যাংকগুলো ইতিমধ্যে সতর্ক করেছে, বড় ধরনের কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ জ্বালানির দাম এবং বিশ্ব অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। খারাক দ্বীপ সম্পর্কে সিন্ট্রিনোভিচের মত হলো, এটি দখল করা যেমন কঠিন তেমনি ধরে রাখা হবে আরও কঠিন। তার মতে এর মাধ্যমে ইরানের অর্থনীতির ক্ষতি করবে, কিন্তু এর মাধ্যমে ইরানিরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে এমন ভাবার কোনো কারণ নেই। ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধেও শেষ করার জন্য ট্রাম্পের উপর চাপ বাড়ছে। ইরান এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর উপর হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব আরব মিত্র এখনও ইরানে অভিযান চালাতে পুরোপুরি সম্মত নয়। ইরান হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের 20% তেল পরিবহনের একমাত্র সংকীর্ণ পথ। এর ফলে জ্বালানির দাম বেড়েই যাচ্ছে। অনেক দেশে অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান বন্ধ করতে ইরানের সাথে আলোচনায় চমৎকার অগ্রগতি হচ্ছে। তিনি সতর্ক করে দেন, যদি শিগগিরই কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ, খার্ক দ্বীপ এবং এমনকি লবণাক্ত দূরীকরণ প্ল্যানগুলো ধ্বংস করে দেবে। ট্রাম্প আমেরিকান বাহিনী দিয়ে খার্ক দ্বীপ দখলের কথাও বলেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, হয়তো আমরা খার্ক দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প রয়েছে। তবে এর অর্থ হলো আমাদের খার্ক দ্বীপে কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। যেখানে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি দখল করতে পারি। ইরান যুদ্ধ শুরু করার পর ট্রাম্প কোনো বিষয়ে স্থির ছিলেন না। তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তবে খার্ক দ্বীপ দখল করার পরিকল্পনা যে ট্রাম্পের আছে তা নিশ্চিতভাবে বলা যায়, কিন্তু সেটি তিনি করবেন এমন নিশ্চয়তা নেই। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অর্জনে স্থলসেনার প্রয়োজন হবে না। পরে তিনি আবার তার অবস্থান খানিকটা পরিবর্তন করে বলেন, প্রেসিডেন্টের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে, তবে কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ। এবিসির গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে রুবিও বলেন, ইরান চিরস্থায়ীভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার এবং টোল ব্যবস্থা চালু করার হুমকি দিচ্ছে। এটি ঘটতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট যদি চান তবে এটি প্রতিরোধ করার জন্য তার হাতে অনেকগুলো বিকল্প রয়েছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই খার্ক দ্বীপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার সাইট, বিমানবন্দর এবং একটি হোভারক্রাফট ঘাঁটি। খার্ক দ্বীপ ইরানের উপকূল থেকে মাত্র 21 মাইল দূরে অবস্থিত। এটি প্রধান টার্মিনাল, যেখান দিয়ে দেশটির প্রায় সমস্ত তেল রপ্তানি পরিচালিত হয়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্বালানি গবেষক পেট্রাস কাটিনাস বলেন, এই দ্বীপটি ছাড়া ইরানের পক্ষে টিকে থাকা কঠিন হবে, কারণ এটি দেশটির অর্থনীতির মূল কেন্দ্র। তবে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিশেষজ্ঞ সিট্রেনোভিচ বলেন, এই যুদ্ধে তেহরানের স্বার্থ এতটাই গভীরে যে শুধুমাত্র একটি সম্পদের জন্য তারা আত্মসমর্পণ করবে না, সেটি অর্থনৈতিকভাবে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। এমনকি মার্কিন বাহিনী দ্বীপটি দখল করে নিলেও ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হবে না। তিনি মনে করেন, খার্ক দ্বীপ দখল করলে হয়তো
ওয়াশিংটনকে আলোচনার টেবিলে কিছুটা সুবিধা দিতে পারে, কিন্তু দ্বীপটির নিয়ন্ত্রণের বিনিময়ে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দেবে এমন ধারণা অবাস্তব। সম্প্রতি প্রায় 2500 মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। 82তম এয়ারবন ডিভিশনের অন্তত 1000 সেনাও শীঘ্রই পৌঁছে যাবে। এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে আরো 2500 মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই বিপুল সংখ্যক সেনা দিয়ে ঠিক কি করা হবে তা স্পষ্ট করছে না। 82তম এয়ারবন ডিভিশন মূলত শত্রু বেষ্টিত বা বিরোধপূর্ণ এলাকায় প্যারাশুটের মাধ্যমে নেমে গুরুত্বপূর্ণ অঞ্চল ও বিমান ঘাঁটি দখল করার কাজে প্রশিক্ষিত। খার্ক দ্বীপে আমেরিকান সেনারা ঝুঁকিতে থাকার অন্যতম কারণ হল ইরানের মূল ভূখণ্ডের সাথে এর ঘনিষ্ঠতা। সেখান থেকে অনায়াসেই মিসাইল, ড্রোন এবং কামানের গোলা ছোড়া সম্ভব। ক্রমাগত মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি শত শত মাইল দূরে অবস্থিত একটি সৌদি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 ডজনেরও বেশি আমেরিকান সেনা আহত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন আমেরিকান জাহাজ এবং বিমান সহায়তা দিলেও মূল ভূখণ্ড থেকে দ্বীপের দিকে ছোড়া প্রতিটি ড্রোন বা মিসাইল ভূপাতিত করার জন্য খুব সামান্য সময় পাওয়া যাবে। উপকূলীয় এলাকাগুলো পাহাড়ি হওয়ায় ড্রোনগুলো পাহাড়ের আড়াল দিয়ে আসতে পারে, যেখানে রাডারের পক্ষে সেগুলো শনাক্ত করা কঠিন। এছাড়া আগাম সতর্কবার্তা পাওয়ার মতো সময়ও পাওয়া যাবে না। স্থল সেনা মোতায়েন মানেই হল আমেরিকান সেনাদের সরাসরি যুদ্ধের ময়দানে নামানো। যেহেতু দ্বীপটি ছোট এবং ইরানের অস্ত্রের সীমানার মধ্যে, তাই সেখানে অবস্থান করা মানে নিজেদের সেনাদের এক প্রকার সিকিং ডাক বা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করা। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হওয়ার শঙ্কা থাকে, কারণ স্বল্প দূরত্বের কারণে ইরানের মূল ভূখণ্ড থেকে খুব সহজেই মিসাইল, আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার কামানের গোলা দিয়ে দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের উপর হামলা চালানো সম্ভব। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।